আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের আমরা এই ক্লাসে আলোচনা করব ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। ফরাসি বিপ্লবের এই সামাজিক কারণ আলোচনা প্রসঙ্গে তোমাদের পাঠ্য বইয়ের যে অংশটুকু রয়েছে, বিশেষ করে ফরাসি সমাজ ব্যবস্থা এবং সেই সঙ্গে কর ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ, এই বিষয়টুকু এর মধ্যে আলোচনা হয়ে যাবে আশা করছি। তো চলো শুরু করা যাক ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজ ছিল সামন্ততান্ত্রিক এবং মধ্যযুগীয় সমাজ। এই মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীবিভক্ত সমাজ এবং সম্পদের অসম বন্টন। ফ্রান্সের ক্ষেত্রেও তার তেমন কোনো ব্যতিক্রম হয়নি। আমরা দেখব যে ফ্রান্সের সমাজও ঠিক সেরকম শ্রেণীবিভক্ত এবং সেখানে সম্পদের বন্টনের ক্ষেত্রে একটা চরম বৈষম্য রয়েছে। তো ফ্রান্সের এই যে সামাজিক ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটাই বলা হয়ে থাকে পুরাতন তন্ত্র বা প্রাচীন সমাজ ব্যবস্থা, যাকে ফরাসি ইতিহাসে এনশিয়েন্ট রেজিম বলা হয়ে থাকে বা আশিয়া রেজিমও বলা হয়ে থাকে। আমরা এখন আলোচনা করে নেব ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ ঠিক কটি শ্রেণীতে বিভক্ত ছিল এবং এই শ্রেণীগুলির অবস্থা কেমন ছিল। আমরা চেষ্টা করব যাতে ফ্রান্সের যে শ্রেণী ছিল বা যে কয়টি শ্রেণী ফ্রান্সের সমাজে রয়েছে, সেই শ্রেণীগুলোকে পাশাপাশি রেখে তুলনামূলক একটা আলোচনা করা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক ফ্রান্সের এই শ্রেণীগুলি ঠিক অবস্থা কেমন ছিল বা তাদের মধ্যে তুলনামূলক অবস্থাটা কেমন ছিল। তো চলো দেখে নিই। ফ্রান্সের সমাজ তৎকালীন সময়ে মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। কটি বললাম? তিনটি। এক নম্বরে রয়েছে প্রথম শ্রেণী। একে ইংরেজি টার্মে ফার্স্ট এস্টেট বলা হয়। আর 2 নম্বরে রয়েছে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সেকেন্ড স্টেট। আর 3 নম্বরে রয়েছে তৃতীয় শ্রেণী অর্থাৎ থার্ড স্টেট। এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী বিস্তারিত বিবরণ আমরা দেখে নেব এক এক করে। বেশ কয়েকটা পয়েন্টে ভাগ করে আমরা আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতেও অনেকটাই সুবিধা হয়। প্রথমেই আমরা দেখে নেব যে প্রথম শ্রেণী, এই প্রথম শ্রেণীতে ঠিক কারা ছিল, অর্থাৎ প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল ফ্রান্সের কোন কোন সম্প্রদায়। প্রথম শ্রেণীতে ছিল যাজক। এই যাজক অর্থাৎ প্রথম শ্রেণীতে রয়েছে তাহলে কারা? যাজক সম্প্রদায়। যাজকদের ইংরেজি টার্মে বলা হয় ক্লেরিজি। আর দ্বিতীয় শ্রেণীতে রয়েছে অভিজাত। অভিজাতদের বলা হয় নোবেলিটি। আর তৃতীয় শ্রেণীতে রয়েছে যাজক এবং অভিজাত বাদে আর যে সমস্ত ফ্রান্সের মানুষ ছিলেন তারাই, অর্থাৎ বাকি সমস্ত সাধারণ মানুষ। আমরা এখানে সাধারণ মানুষ বলতে পারি, সাধারণ জনগণ। ইংরেজি টার্মটা বলা হয় দ্য পিপল হু আর কমনার্স। নট সো বলতে পারি। তাহলে এই হলো ফ্রান্সের তিনটি শ্রেণী: যাজক, অভিজাত এবং সাধারণ জনগণ। এই যাজক আসলে কারা? যাজক বলতে ঠিক কাদের বোঝায় সেটা একটু দেখে নেব। ফরাসি সমাজ ব্যবস্থায় যাজক বলতে সাধারণত সেই সমস্ত জনগণকে বোঝায় যারা
ধর্ম সংক্রান্ত কাজে নিয়োজিত থাকতেন। অর্থাৎ ফ্রান্সে যে সমস্ত চার্চগুলি ছিল সেই সমস্ত চার্চের দায়িত্বে যারা ছিলেন তারাই হচ্ছেন অ্যাকচুয়ালি যাজক সম্প্রদায়। দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন অভিজাত। এই অভিজাতরা হচ্ছেন ফ্রান্সের রাষ্ট্রীয় ব্যবস্থায় অর্থাৎ সরকারি কাজে যে সমস্ত জনগণ নিয়োজিত থাকতেন তারাই মূলত অভিজাত সম্প্রদায়। আর বাকি যে সম্প্রদায় রইল সাধারণ জনগণ, এরা সাধারণভাবে রাষ্ট্রীয় কোনো কাজ বা এই যে ধর্ম সংক্রান্ত কাজে তাদের নিয়োজিত হওয়ার কোনো সুযোগ ছিল না। তারা সাধারণত আমরা বলতে পারি তারা নিজের কাজ, যেমন কারখানার কর্মী, কৃষক, শিক্ষক, উকিল, অর্থাৎ নিজ কাজে তারা ব্যস্ত থাকতেন। দেখে নেব ফ্রান্সের এই প্রথম শ্রেণীর জনসংখ্যা কত। তার আগে একটু বলে নিই যে ফ্রান্সের তৎকালীন সময়ে মানে বিপ্লব পূর্ব ফ্রান্সে মোট জনসংখ্যা আনুমানিক 2.5 কোটি। 2.5 কোটি মোট জনসংখ্যা ছিল ফ্রান্সের। তার মধ্যে 1,20,000 এই 1,20,000 হচ্ছে যাজক সম্প্রদায়ের মানুষ। আর এই অভিজাতরা ছিলেন মোটামুটি 3,50,000। 3,50,000। আর তৃতীয় সম্প্রদায়ের জনগণ তাহলে কত হবে? মোট জনসংখ্যা যদি 2,50,000-এর মতো হয়, সেখানে প্রথম শ্রেণীর জনসংখ্যা 1,20,000, দ্বিতীয় শ্রেণীর জনসংখ্যা হচ্ছে 3,50,000, তাহলে 3 × 1 = 4 লক্ষ, প্রায় 5, দুটো মিলে প্রায় 5 লক্ষ যদি হয়, তাহলে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি সংখ্যা থাকবে 2,45,00,000 প্রায় এটা আনুমানিক। তাহলে দেখতেই পাচ্ছেন যে জনসংখ্যার যদি হিসাব করি বা জনসংখ্যার যদি বিচার করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে ফ্রান্সের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মিলিত যে জনসংখ্যা, সেই জনসংখ্যাটি তৃতীয় শ্রেণীর জনসংখ্যা থেকে অনেক গুণ কম। অর্থাৎ মূল জনসংখ্যা বলতে গেলে তৃতীয় শ্রেণীরই ছিল। দ্বিতীয় আর প্রথম শ্রেণীর জনসংখ্যা অতি অল্প। তৎকালীন সময়ে এক ঐতিহাসিক দেখি তিনি বলছেন, তার একটা এর একটা বই আছে, অর্থাৎ তৃতীয় শ্রেণী কি তার এই বইটার নাম হচ্ছে হোয়াট ইজ থার্ড এস্টেট। এই একটা বই ওনার। এই বইয়ে অ্যাবেসিয়াস বলেছেন যে তৃতীয় শ্রেণীর জনগণই হচ্ছেন সমগ্র ফরাসি জাতি, অর্থাৎ সম্পূর্ণ ফরাসি জাতি হচ্ছে এই তৃতীয় শ্রেণীর জনগণ। তার কারণ তিনি কেন এটা বলেছেন, তার কারণ হচ্ছে তৃতীয় শ্রেণীর যে জনগণ ছিলেন, সেই তৃতীয় শ্রেণীর জনগণের মধ্যেই ধনী থেকে দরিদ্র, শিক্ষিত থেকে অশিক্ষিত এবং সমগ্র ধরনের মানুষ এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তাই তিনি বলছেন যে তৃতীয় শ্রেণী হচ্ছে সব, অর্থাৎ তৃতীয় শ্রেণী হচ্ছে ফ্রান্সের আসল শ্রেণী, বা বলতে গেলে সমগ্র ফরাসি জাতি বলতে তৃতীয় শ্রেণীকে বোঝায়। তো এই হচ্ছে ফ্রান্সের জনসংখ্যা সংক্রান্ত আমাদের তথ্য। এরপরে আমরা দেখে নেব 2 নম্বর পয়েন্টে। 1 নম্বর, আচ্ছা এটাকে 1 করি, হ্যাঁ এটাকে 1 নম্বর করলাম। সম্পদ। দেখো সম্পদটা একটু দেখে নিই। সম্পদ মানে কার হাতে কতটা টাকা পয়সা ছিল। প্রথম শ্রেণীর যে যাজক শ্রেণী, এই যাজকদের হাতে, অর্থাৎ যাজকরা প্রায় দেশের 1/10 কৃষি জমির মালিক। কেন বলছি কৃষি জমির মালিক? তার কারণ হচ্ছে এই যে কৃষি জমিটা ছিল, অর্থাৎ দেশের মোট কৃষি জমির 1/10 পরিমাণের সম্পত্তি ছিল চার্চে। আর যেহেতু এই প্রথম শ্রেণী অর্থাৎ যাজকরা চার্চের লোক, অর্থাৎ চার্চের নিযুক্ত কর্মী, চার্চটা তাদের হাতে বা তাদের নিয়ন্ত্রণে ছিল, তাই এই সম্পদ তারাই ভোগ করতেন। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে, দ্বিতীয় শ্রেণী অভিজাত শ্রেণী, এবং এই অভিজাত শ্রেণীরা
প্রায় দেশের মোট কৃষি জমির 1/5 কৃষি জমি তাদের হাতে 1/5 কৃষি জমি ছিল। তাহলে বুঝতেই পারছো যে দেশের মোট যে কৃষি জমি তার 1/10 রয়েছে বা 1/10 রয়েছে প্রথম শ্রেণী অর্থাৎ যাজকদের হাতে, আর 1/5 রয়েছে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ অভিজাতদের হাতে। আর তৃতীয় শ্রেণীর হাতে তাহলে কি ছিল? এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয়। তৃতীয় শ্রেণীর হাতে সরকারি কোনো সম্পত্তি অর্থাৎ সরকারি যে সম্পত্তি সেগুলো না থাকলেও তৃতীয় শ্রেণী কিন্তু মোটেই সম্পদহীন ছিল না, কারণ তৃতীয় শ্রেণীর হাতে প্রচুর পরিমাণে অর্থ ছিল, যদিও দরিদ্র জনসংখ্যার সংখ্যা এই তৃতীয় শ্রেণীতেও কিন্তু কম ছিল না, অর্থাৎ সবই ছিল। তাহলে আমরা দেখিনি যে তাদের অর্থ, অর্থাৎ আগেই বললাম যে তৃতীয় শ্রেণীর যে সমস্ত মানুষ ছিলেন তারাও যথেষ্ট বিত্তশালী, অর্থাৎ তাদের হাতেও প্রচুর পরিমাণে অর্থ ছিল। আমরা পরের পয়েন্টে যখন আলোচনা করবো তখন তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে তাদের এই অর্থ এসেছিল। তাদের অর্থটা সম্ভবত বলতে পারি আমরা ব্যক্তিগত অর্থ, ব্যক্তিগত সম্পত্তি। এদের সম্পত্তিটা ছিল ব্যক্তিগত সম্পদ, বলতে পারো ব্যক্তিগত সম্পদ। উপরে আরেকটা পার্ট লিখতে হবে মুছে, তার আগে এই পুরোটাই মুছে নিই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এটা মুছে নিয়ে আমরা পরের যাচ্ছি। হ্যাঁ, মুছে তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট, তাই তো? এই 3 নম্বর পয়েন্টে রয়েছে উপশ্রেণী। আচ্ছা, উপশ্রেণীগুলো কি কি? উপশ্রেণীর মধ্যে যাজকরা দুটো ভাগে বিভক্ত। কটা ভাগে? দুটো ভাগে। 1 নম্বরে উচ্চতর যাজক বা উচ্চ যাজক। উচ্চতর, একটু ছোট করে লিখছি যাতে পুরোটাই লেখা যায় আর কি। উচ্চতর যাজক, এই উচ্চতর যাজক 1 নম্বর। আর 2 নম্বরে আছে নিম্নতর বা নিম্ন যাজক। এই উচ্চতর যাজকদের বলা হয়, এখানে লিখি হায়ার ক্লাস। আর নিম্নতর যাজকদের কি বলা হচ্ছে? লোয়ার। ইংরেজি টার্মটা লিখে নিলাম, বুঝতে তোমাদের সুবিধা হবে। উচ্চতর যাজক, এই উচ্চতর যাজকদের, উচ্চতর এবং নিম্নতর দুটো যাজকের ভাগ আমরা লিখে নিয়েছি। এবারে দেখে নেবো উচ্চতর যাজক ঠিক কারা আর নিম্নতর যাজক কারা ছিলেন। উচ্চতর যাজক ছিলেন 1 নম্বরে লিখতে পারি প্রথমে আর্চ বিশপ, 2 নম্বরে বিশপ এবং 3 নম্বরে অ্যাবট। বিশপ এবং অ্যাবট। আর্চবিশপরা ছিলেন সর্বোচ্চ পদাধিকারী, তারপরের পদে ছিলেন বিশপরা এবং শেষের দিকে ছিলেন অ্যাবটরা। অ্যাবটরা মূলত চার্চের যে মঠগুলি ছিল, অর্থাৎ বা যে মঠ অর্থাৎ সন্ন্যাসীদের থাকার যে জায়গা, সেই মঠের প্রধান ছিলেন এই অ্যাবট। আর বিশপ ছিলেন চার্চের প্রধান, অর্থাৎ চার্চ দেখাশোনা করার দায়িত্ব তার ছিল। এবং অনেকগুলি চার্চের বা অনেক বিশপদের উচ্চ পদে ছিলেন এই আর্চ বিশপ, বা অনেকগুলি চার্চ বা অনেক বিশপের দেখাশোনার দায়িত্বে ছিলেন এই আর্চ বিশপ। তাহলে তোমরা বুঝতে পারলে যে আর্চ বিশপ এবং অ্যাবট কারা ছিলেন? তারা ছিলেন উচ্চতর যাজক। এবং এই উচ্চতর যাজকরা চার্চের যে সমস্ত সম্পত্তি, সেই সমস্ত সম্পত্তি অ্যাকচুয়ালি ভোগ করতো কিন্তু এরাই। দেখাশোনা এবং নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল। আর নিম্নতর যে যাজকরা ছিলেন, সেই নিম্নতর যাজকরা উচ্চতর যাজকদের মতো এতটা ধনবান ছিলেন না, কারণ তাদের হাতে খুব কমই অর্থ ছিল। এরা মূলত সরকারের কাছ থেকে যেটুকু অর্থ বেতন হিসাবে পেতেন সেটুকুই তারা ভোগ করতেন, বাকি চার্চের সম্পত্তি ভোগ করার অধিকার তাদের ছিল না। এবং এই নিম্নতর যাজকদের মধ্যে কারা ছিলেন? তারা ছিলেন পাদ্রী, যারা যদি বলতে পারি পাদ্রীরা ছিলেন মূলত নিম্নতর যাজক। এবং এদের কাজটাই ছিল যে জনসংযোগ, অর্থাৎ একেবারে শেষ স্তরে তারা বিভিন্ন সন্ন্যাসী বা ধর্মীয় মানুষজনকে
ধর্মের বিষয়ে দীক্ষা দিতেন এবং তাদের সঙ্গে জনসংযোগ রক্ষা করতেন। এবং আর যে বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে এই যে উচ্চতর যাজক এবং নিম্নতর যাজক, এই দুই গোষ্ঠী একই শ্রেণীর দুটো গোষ্ঠী, কিন্তু দুটো গোষ্ঠীর মধ্যে কোনো রকম ভাবে কোনো সদ্ভাব বা সহমর্মিতা ছিল না। উচ্চতর যাজকরা নিম্নতর যাজকদের অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন, ফলে দুই সম্প্রদায়ের মধ্যে কোনো সুসম্পর্ক ছিল না। এর ফল হয়েছিল অত্যন্ত ভয়ঙ্কর, কারণ পরবর্তীকালে যখন ফরাসি বিপ্লব শুরু হয়েছিল বা ফরাসি বিপ্লবের নিয়ন্ত্রণ যখন তৃতীয় শ্রেণী হাতে নিয়েছিল, ঠিক সেই সময়ে এই নিম্নতর যাজকেরা তৃতীয় শ্রেণীর সঙ্গে যোগদান করে, ফলে বিপ্লবটা অনেকটাই সাফল্যের দিকে বা সাফল্যমণ্ডিত হয়। এই কারণে সালভিমিনি বলে এক ঐতিহাসিক আছেন, কি নাম বললাম যেন, সালভিমিনি। সালভিমিনি বলেছেন যে উচ্চতর যাজক এবং এই নিম্নতর যাজক, এই উচ্চতর যাজক এবং নিম্নতর যাজকের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্যটাই মূলত ফরাসি বিপ্লবের সাফল্যের অন্যতম একটা কারণ। এরপরে দেখি নিই আমরা অভিজাত সম্প্রদায়ের বিষয়টিকে। অভিজাত সম্প্রদায়েরাও দুটো ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে জন্মসূত্রে অভিজাত, হচ্ছে জন্মসূত্রে অভিজাত, জন্মসূত্রে অভিজাত। এই জন্মসূত্রে অভিজাত কারা? অর্থাৎ যারা বংশ পরম্পরায় অভিজাত। তবে এরা আবার বিভিন্ন নামে, এই যে জন্মসূত্রে অভিজাত যারা, তারাও আবার বিভিন্ন নামে পরিচিত ছিল। কিরকম না, যেহেতু এই জন্মসূত্রে যারা অভিজাত, অর্থাৎ জন্মসূত্রে যারা অভিজাত হতেন, তারা মূলত সরকারি, অর্থাৎ এই যে সরকারি কাজকর্ম, বিশেষ করে রাজ পরিবারের এরা অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং কাছের লোক, ফলে রাজদরবারে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো মূলত তারাই করতেন। এই কারণে এদেরকে দরবারি অভিজাত বলা হয়। কি বলা হয়? দরবারি অভিজাত। দরবারি অভিজাত। আবার এই অভিজাতদের আরেকটা নামও রয়েছে, সেটা হচ্ছে অসিধারী অভিজাত। কেন অসিধারী অভিজাত? না, এই জন্মসূত্রে যারা অভিজাত হতেন তারা নিজেদের কাছে তরবারি রাখা বা তরবারি বহন করাটাকে তাদের একটা ঐতিহ্য বলে মনে করতেন। এই কারণে তারা অসিধারী অভিজাত নামেও পরিচিত ছিলেন। কি নাম? অসিধারী। অসিধারী অভিজাত, অভিজাত নামেও পরিচিত ছিলেন। নোবেলিটি অফ দি সোর্ট বলা হতো। ঠিক আছে। আর 2 নম্বর ভাগটি ছিল কর্মসূত্রে অভিজাত। কর্মসূত্রে অভিজাত। কর্মসূত্রে অভিজাত। কর্মসূত্রে অভিজাত কারা? না, এই কর্মসূত্রে অভিজাত ছিলেন মূলত তৃতীয় সম্প্রদায়ের ধনবান ব্যক্তিরা। কিভাবে? না, রাজা তার অর্থ সংকট মোকাবেলার জন্য অনেক অভিজাতর পদগুলি তৃতীয় শ্রেণীর লোকের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিতেন, এবং যারা এই পদগুলি কিনে নিতেন তারাই মূলত কর্মসূত্রে অভিজাত। এদের কিন্তু কোনো বংশ কৌলীন্য ছিল না, তাই তাদের আভিজাত্যটা দেখানোর জন্য তারা এক বিশেষ ধরনের পোশাক পরতেন। এই কারণে তাদেরকে আবার পোশাকি অভিজাত বলা হতো। কি বলা হতো? পোশাকি অভিজাত। পোশাকি অভিজাত। অভিজাত। কারণ ইংরেজি টার্মটা হচ্ছে নোবেলিটি অফ দি রোজ। ঠিক আছে। তাহলে বোঝা গেল অভিজাত শ্রেণীর দুটো ভাগ। এই দুটো ভাগের মধ্যে সম্পর্কটা কেমন ছিল সেটা একটু দেখে নেব। এই দুটো ভাগ, অর্থাৎ জন্মসূত্রে অভিজাত এবং কর্মসূত্রে অভিজাত, এই জন্মসূত্রে অভিজাত যে সমস্ত সদস্যরা ছিলেন তারা সংখ্যায় অত্যন্ত অল্প, এবং কর্মসূত্রে অভিজাত যারা ছিলেন তারাও অল্পই হবে, কারণ তারা তো সেই তৃতীয় সম্প্রদায় থেকে আসছেন। সুতরাং সংখ্যায় তারা অত্যন্ত নগণ্য থাকলেও প্রভাবে কিন্তু তারা সর্বোচ্চ, অর্থাৎ সবার উপরে। এই জন্মসূত্রে যারা অভিজাত ছিলেন তারা কিন্তু কর্মসূত্রে অভিজাতদের সঙ্গে মোটেই মেলামেশা করতেন না। এবং এবারে আমরা দেখে নেব যে তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ এই সাধারণ জনগণের ঠিক কতগুলো ভাগ ছিল। সাধারণ জনগণের আবার আরো বেশি ভাগ ছিল,
সাধারণ জনগণ সাধারণত যে ভাগগুলি ছিল সেগুলো আলোচনা করব। প্রথমত বুর্জোয়া, বুর্জোয়া এক, তাছাড়া শ্রমিক, বেকার, জনগণ, এরাই ছিলেন মূলত তৃতীয় শ্রেণীর লোক। এবং এই তৃতীয় শ্রেণীর যে জনগণ ছিলেন তাদের মধ্যে বুর্জোয়াদেরও আবার কয়েকটা ভাগ রয়েছে, সেটা আমরা একটু দেখে নেবো। বুর্জোয়াদের ভাগগুলি লিখতে একটু জায়গা এখানে কম হয়ে যাবে, একটু চেষ্টা করছি। হ্যাঁ, বুর্জোয়ারা আবার বুর্জোইশ, এই বুর্জোয়া যারা রয়েছেন সেই সমস্ত বুর্জোয়াদের মাত্র বুর্জোইশ। এই বুর্জোইশ এরা আবার তিন ভাগে বিভক্ত। এরা আবার ক ভাগে বিভক্ত বললাম? এরা আবার তিন ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে উচ্চ বুর্জোয়া, উচ্চ বুর্জোয়া, বুর্জোয়া। এই উচ্চ বুর্জোয়া কারা ছিলেন? না, উচ্চ বুর্জোয়া ছিলেন তৃতীয় সম্প্রদায়ের যারা অত্যন্ত ধনী ব্যক্তি, যারা অত্যন্ত ধনী ব্যক্তি অর্থাৎ শিল্পপতি, ব্যাংকার, এরা উচ্চ বুর্জোয়া নামে পরিচিত ছিলেন। আর মধ্য বুর্জোয়া কারা ছিল? মধ্য বুর্জোয়া, এই মধ্য বুর্জোয়া ছিলেন তার থেকে যারা সম্পদ অর্জনে একটু পিছিয়ে ছিলেন, অর্থাৎ বলতে পারো উকিল, শিক্ষক, বড় বড় ব্যবসায়ী, এই সমস্ত জনসাধারণ। তারপরে ছিল নিম্ন বুর্জোয়া, নিম্ন বুর্জোয়া। এই নিম্ন বুর্জোয়া কারা ছিল? তাহলে বাকি যারা রয়েছে তারা হচ্ছে নিম্ন বুর্জোয়া, অর্থাৎ দোকানদার, শ্রমিক, কৃষক। এবং এই কৃষকদের আবার অনেকগুলো ভাগ ছিল। স্বাধীন কৃষক অর্থাৎ যাদের নিজস্ব জমি ছিল, ভাগ চাষি অর্থাৎ যারা অন্যের জমি ভাগে চাষ করত, আবার কিছু কৃষক ছিলেন যাদের কোনো জমি ছিল না, তারাই হচ্ছে বলতে গেলে ভূমিদাস, যাদেরকে নিয়েই গড়ে উঠেছিল সামন্ত প্রথা। যে সামন্ত প্রথা সর্বোচ্চ স্তরে কারা ছিলেন? সর্বোচ্চ স্তরে ছিলেন রাজা, এবং সর্বনিম্ন স্তরে ছিলেন এই যে ভূমিদাসের কথা বললাম তারা, এবং মাঝখানে এই অভিজাতরা যারা সামন্ত প্রভু হিসাবে কাজ করতেন। তাহলে আমরা পেয়ে গেলাম যে সমাজের উপশ্রেণীগুলি ঠিক ঠিক কি ছিল এবং তাদের ভূমিকা কি ছিল। এবার এখানে একটু বিষয় বলে নিই, সেটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। সেটা হচ্ছে দেখে নাও যে এই যে উচ্চতর যাজক এবং নিম্নতর যাজকের মধ্যে একটা বৈষম্য, অপরদিকে জন্মসূত্রে অভিজাত এবং কর্মসূত্রে অভিজাত, তাদের মধ্যেও এই জন্মসূত্রে অভিজাত এবং কর্মসূত্রে অভিজাতের মধ্যেও একটা বৈষম্য রয়েছে। এই দুটো সম্প্রদায়, এই যে কর্মসূত্রে অভিজাত বা কর্মসূত্রে অভিজাত যা বলবে, আর এদিকে আছে এই নিম্নতর যাজক এরা, আর এদিকে আছে তৃতীয় শ্রেণী, পুরো তৃতীয় শ্রেণীটাই। তাহলে এই তিন গোষ্ঠীর জনগণ তারা প্রায় আমরা বলতে পারি উচ্চতর যাজক এবং জন্মসূত্রে যে অভিজাত ছিলেন, জন্মসূত্রে যারা অভিজাত ছিলেন তাদের বিরোধী ছিলেন। অর্থাৎ উচ্চতর যাজকেরা এবং জন্মসূত্রে যারা অভিজাত ছিলেন এই তারা মিলে নিম্নতর যাজক, কর্মসূত্রে অভিজাত এবং তৃতীয় শ্রেণীর সম্প্রদায়কে অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন। ফলস্বরূপ কি হয়েছিল? বিপ্লব যখন শুরু হয়েছিল তখন এই উচ্চতর যাজক এবং জন্মসূত্রে অভিজাতদের বিরুদ্ধে এই দুই শ্রেণী তৃতীয় শ্রেণীর সঙ্গে এই দুটো অর্থাৎ নিম্নতর যাজক এবং কর্মসূত্রে যাজক গোষ্ঠী যারা রয়েছেন তারা এই তৃতীয় শ্রেণীর সঙ্গে যোগদান করেছেন। ফলে কি হয়েছিল? ফলে কিন্তু বিপ্লবটা অত্যন্ত জোরদার হয় এবং শেষ পর্যন্ত এই যাজক এবং অভিজাতদের পরাজয় সুনিশ্চিত হয়। তাহলে আমরা পেয়ে গেলাম উপশ্রেণীটা। এবারে দেখে নেব আমরা কর ব্যবস্থা, অর্থাৎ ফরাসি সমাজে ঠিক কর কাঠামোটা কেমন ছিল। তোমাদের সিলেবাসে এই কর বিন্যাসটা আলাদা করে দেখানো হয়েছে, আমরা সেটাকে একটু আলাদা করেই দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা একটু মুছি, কর বিন্যাসটা দেখে নিই।
কর বিন্যাস। 1, 2, 3 নম্বরে আমরা সম্ভবত করেছি, 4 নম্বর হবে এটা না, 2, 3, 4 যাই। কর বিন্যাস বা কর কাঠামো, করটাই লিখলাম বা ট্যাক্সটা দেখে দেবো। ফরাসি সমাজ যে ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং মধ্যযুগীয় ও সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার যে একটা প্রধান বৈশিষ্ট্য আমরা প্রথমেই আলোচনা করেছি, সেটা হচ্ছে শ্রেণী বিভক্ত সমাজ আর তার সঙ্গে সঙ্গে সম্পদের একটা অসম বন্টন। এই সম্পদের অসম বন্টন বলতে সরকারি যে সম্পদ, অর্থাৎ সরকারের যে সম্পদটা রয়েছে, সেই সম্পদটা বিভিন্ন শ্রেণীর মধ্যে কিভাবে বন্টিত হবে সেই বিষয়টাকে বোঝানো হয়েছে। অসম বন্টন বলতে তাদের মধ্যে বন্টনের ক্ষেত্রে কোনো সমতা ছিল না, এটাই বোঝায়। ঠিক সেরকম কর, অর্থাৎ সরকার যে করটা নিচ্ছে, অর্থাৎ সরকারের যে আয় হবে, সেই আয়টা হবে কোথা থেকে? কর থেকে, কর সংগ্রহের মাধ্যমে। সেই কর সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট অসাম্য বা অসমতা নেই বলবো। কেন নেই? যে সমস্ত শ্রেণী যারা সরকারি মদতপুষ্ট বা সরকার কাছের লোক, অর্থাৎ রাজ দরবারের ঘনিষ্ঠ ব্যক্তি, তারা কিন্তু মোটেই কর দিতে চাইতেন না। অপরদিকে যারা এই রাজ দরবার থেকে দূরে ছিলেন, অর্থাৎ রাজার ঘনিষ্ঠ যারা নন, তারা এই সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণের অর্থ বা ট্যাক্স সরকারকে দিতে হতো। এক কথায় বলতে গেলে সরকারের যে সমস্ত খরচ হতো, সেই সমস্ত খরচের প্রায় 95% অর্থাৎ 95% এই তৃতীয় শ্রেণীর জনগণই বহন করতেন। আর সেটা কিভাবে বহন করবেন? ট্যাক্সের মাধ্যমে, করের মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই তৃতীয় শ্রেণীর জনগণের উপরে করের পরিমাণটা ছিল অত্যধিক। আমরা দেখে নেব এই করের পরিমাণটা ঠিক কতটা ছিল। কর বিন্যাস। যাজক সম্প্রদায়, এই যাজক সম্প্রদায় প্রায় কর দিতই না। তারা কি দিত? তারা স্বেচ্ছা কর দিত। কেন না? তারা একটা চুক্তি করেছিল, সেই চুক্তিটার নাম ছিল পেইশির চুক্তি বা পৈশির চুক্তি বলা হয়ে থাকে। পেইশির চুক্তি। এই চুক্তিটা হয়েছিল 1561 খ্রিস্টাব্দে। এই চুক্তির বলে এই প্রথম শ্রেণীর জনগণ সরকারকে কোনো রকম ট্যাক্স দিত না বললেই চলে। তাদের ইচ্ছা অনুসারে কেবলমাত্র স্বেচ্ছা কর দিত। কি দিত? স্বেচ্ছা কর। এই স্বেচ্ছা কর তারা সরকারকে দিত, অর্থাৎ ইচ্ছা মতো কর দিত বলতে পারি। আর অভিজাত সম্প্রদায় যা ছিল, তারা কর হয়তো দিত। আচ্ছা, এটাকে একটু এখানে নিচে লিখে নিই, তাহলে সুবিধা হবে। চুক্তিটা হয়েছিল 1561 খ্রিস্টাব্দে। অভিজাত সম্প্রদায়, এই অভিজাত সম্প্রদায়রা প্রায় কর দিত না, হয়তো তারাও সেই ইচ্ছা মতোই কর দিত, যদিও তাদের হাতে প্রচুর সম্পদ ছিল। তাহলে আমরা এই অভিজাতদের ক্ষেত্রে সেই একই কথাই বলতে পারি। আর তৃতীয় শ্রেণী যারা ছিলেন, তারা কি কর দিতেন? তৃতীয় শ্রেণীরা দেখে নাও, তৃতীয় শ্রেণীতে কি দিতে হতো। তৃতীয় শ্রেণীকে যে কর বা খাজনা বা ট্যাক্স দিতে হতো, সেটা হচ্ছে প্রথমে 3 ভাবে, অর্থাৎ রাষ্ট্রকে প্রথমে তাদের কর দিতে হতো। তাছাড়াও কাকে দিতে হতো? তাছাড়াও দিতে হতো যাজকদেরকে, অর্থাৎ চার্চই বলবো, চার্চকে কর দিতে হতো। আর কাকে দিতে হতো? আর দিতে হতো অভিজাতদের। এই অভিজাতদেরও কর দিতে হতো এই তৃতীয় শ্রেণীর মানুষকে। তাহলে দেখিনি আমরা কি কি কর তাদের দিতে হতো। সময় লিখে নেব। রাষ্ট্রকে যে করগুলো দিতে হতো সেগুলো হচ্ছে প্রথমেই টেইল। এই টেইলটা হচ্ছে ভূমি কর, অর্থাৎ সম্পত্তির উপরে যে ভূমি কর, সেটা জমির উপরে কর, সেটা হচ্ছে টেইল। তারপরে কি দিতে হতো? 2 নম্বরে ক্যাপিটেশন দিতে হতো, এটা হচ্ছে উৎপাদন কর। আর দিতে হতো ভেন্টিয়াম বা ভেন্টিয়াম বলা হয়, যেখানে অনেক বই রয়েছে, সেই বই বিভিন্ন রকম লেখা রয়েছে। ভ্যান্টিয়ামও বলা হয় অনেক ক্ষেত্রে, ভ্যান্টিয়াম। এই ভ্যান্টিয়াম হচ্ছে, আমি বললাম, স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উপরে কর। এই স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। স্থাবর সম্পত্তি বলতে তোমরা নিশ্চয়ই জানো যে স্থাবর সম্পত্তি হচ্ছে সেই সমস্ত সম্পত্তি, যে সমস্ত সম্পত্তিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা যায় না, অর্থাৎ জমি জমা বলতে পারো, পুকুর বলতে পারো, ঘর বাড়ি বলতে পারো, বাগান বাড়ি বলতে পারো। এই সমস্ত উপরে যে ট্যাক্সটা ছিল সেটা হচ্ছে ভ্যান্টিয়াম।
আর তাছাড়া কি ছিল? তাছাড়া ছিল গ্যাবল, অর্থাৎ লবণ কর। এই লবণ করের নাম ছিল গ্যাবল বা গ্যাবল বলা হতো। আর তাছাড়াও কি ছিল না, তাছাড়াও এন্স নামে একটা কর ছিল, এই 10 বা এন্স। এই করটা কি? এই করটা হচ্ছে নেশাজাত দ্রব্যের উপরে যে কর, সেই করটাও তাদেরকে দিতে হতো। এছাড়াও আরো অনেক কর ছিল, সেগুলো হয়তো এখানে সব আলোচনা করা সম্ভব হলো না। যাই হোক, আমরা এবার দেখে নেবো চার্চকে। চার্চকে তাদেরকে কি কর দিতে হতো? চার্চকে দিতে হতো ধর্মকর। ধর্মকরকে কি বলা হতো? টাইট। এই টাইট অর্থাৎ ধর্মকর, এটা সম্ভবত মোটায়ের 1/10 ছিল। আর তাছাড়াও আর কি কর দিতে হতো এই যাজকদেরকে বা চার্চকে? সেটা হচ্ছে জন্মকর, জন্মকর, মৃত্যুকর, বিবাহ কর এবং আরো অনেক রকমের কর। অভিজাতদের কি কর দিতে হতো না? অভিজাতদের কি দিতে হতো? করভি, অর্থাৎ বেগার শ্রম দিতে হতো অভিজাতদের কাছে, 1 নাম্বার। তাছাড়াও কি দিতে হতো? বানালিয়ত বলে একটা কর ছিল, বানালিয়ত। করটা, এই কর দিতে হতো। এই করটা কি না, অভিজাত সম্প্রদায়ের কাছে বিভিন্ন শস্যের পেশায় মেশিন ছিল, এবং যখন এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ তাদের শস্য ওই মেশিনে পেশাই করতে যেত, তখন তাদেরকে একটা কর দিতে হতো বা ট্যাক্স দিতে হতো, সেটা হচ্ছে বানালিয়ত। তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল কর কত রয়েছে। এবং এছাড়াও অনেক কর ছিল আরো, যেগুলো হয়তো এখানে আলোচনা করা পরিসর জায়গা হলো না। যাই হোক, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম শ্রেণীর সম্প্রদায় তারা দেশের সম্পদের প্রায় 90%-এর বেশি ভোগ করছে, অথচ কর দিচ্ছে মাত্র 2-3%। অপরদিকে তৃতীয় শ্রেণীর যে সম্প্রদায়, তারা কিন্তু দেশের সম্পত্তির মোটেই ভোগ করার সুযোগ পাচ্ছেন না, কিন্তু তার সত্ত্বেও তাদেরকে রাষ্ট্রের খরচাটা অর্থাৎ কর বাবদ তাদেরকে প্রায় 95% খাজনা বা ট্যাক্স বহন করতে হচ্ছে। অর্থাৎ কর দেওয়ার ক্ষেত্রে একটা চরম বৈষম্য এখানে কাজ করছে। তাহলে আমরা এই বিষয়টা এতক্ষণ আলোচনা করলাম, আমরা দেখে নিলাম যে ঠিক কোথায় কি ঘটনা ঘটছে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কর ব্যবস্থার ক্ষেত্রে কি রকম বৈষম্য, সম্পদ বন্টনের ক্ষেত্রে কেমন বৈষম্য, ইত্যাদি ইত্যাদি। এখন এই সমস্ত যে আলোচনা করলাম, তার থেকে একটা বিষয় তোমরা জানতে পারলে, সেটা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর এই যে মানুষজন, তারা কিন্তু সরকারের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে। তাই এদেরকে বলা হয় সুবিধাভোগী শ্রেণী। কি বলা হয়? সুবিধাভোগী শ্রেণী। আমরা তাদেরকে লিখে নিই একটু, কি বলি আমরা তাদেরকে, সরি পড়ে গেছে, একটু পড়িয়ে নিলাম। সুবিধাভোগী শ্রেণী, এই দুই সম্প্রদায়কে বলা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী। ঠিক আছে। আর এই তৃতীয় সম্প্রদায় যারা রয়েছে, তাদেরকে বলা হচ্ছে কি, সুবিধাহীন শ্রেণী। কি বলা হচ্ছে? এরা হচ্ছেন সুবিধাহীন শ্রেণী বা সুবিধা বঞ্চিত শ্রেণী বলাটা আরো ভালো হবে, সুবিধা বঞ্চিত শ্রেণী। তাহলে আমরা পেয়ে গেলাম একদিকে সুবিধাভোগী শ্রেণী, আর একদিকে আছে সুবিধা বঞ্চিত বা সুবিধা থেকে বঞ্চিত শ্রেণী। প্রশ্ন আসতেই পারে যে সুবিধাভোগী শ্রেণী কারা কারা ছিল, তখন তোমরা বলতে পারবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ যাজক এবং অভিজাতরা ছিলেন সুবিধাভোগী শ্রেণী, আর সুবিধা থেকে বঞ্চিত শ্রেণী কারা ছিলেন না, তৃতীয় সম্প্রদায়। অর্থাৎ আমরা দেখলাম তৃতীয় সম্প্রদায় কারা কারা। তাহলে আমরা এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবারে আমরা একটা বিষয় দেখে নিই, সেটা হচ্ছে যে এই যে খাজনা দেওয়ার ক্ষেত্রে, সেই দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় এক ঐতিহাসিক তিনি বা ঐতিহাসিকরা বলেন, বা একটা প্রবাদও আছে, সেটা হচ্ছে যে প্রথম শ্রেণী কি করে, বা প্রথম শ্রেণী করে প্রার্থনা করে, দ্বিতীয় শ্রেণী কি করে না, দ্বিতীয় শ্রেণী যুদ্ধ করে, আর তৃতীয় শ্রেণী কি করে, কর দেয়। তাহলে বুঝতেই পারছো যে ফ্রান্সে এমন একটা প্রবাদই হয়ে গেছিল যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কি করছে না, তারা প্রার্থনা করছে আর যুদ্ধ করছে, আর তৃতীয় শ্রেণী সবকিছু দিচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত খরচা এই তৃতীয় শ্রেণী বহন করছে। এই কথা আমরা বলতেই পারি। তাহলে আমরা পেয়ে গেলাম এই বিষয়টা। এবারে আমরা দেখে নিই যে এই এখানে ফরাসি সমাজ ব্যবস্থার যে শ্রেণী বৈষম্য এবং সম্পদের যে বন্টনের ক্ষেত্রে বৈষম্য, সেটা ফরাসি বিপ্লব ঘটানোর পিছনে কতটা দায়ী ছিল। অর্থাৎ ফরাসি বিপ্লবের এই শ্রেণী বৈষম্য এবং
সম্পদের অসম বন্টন কতটা দায়ী? কতটা দায়ী? আচ্ছা, এটাকে না লিখে আমরা পুরোটাই লিখি। ফরাসি বিপ্লবে শ্রেণী বৈষম্য ও সম্পদের অসম বন্টন কতটা প্রভাব ফেলেছিল? দেখেন, আমরা দেখে নিচ্ছি যে ফরাসি বিপ্লব ঘটার পিছনে এই শ্রেণী বৈষম্য এবং সম্পদের যে অসম বন্টন সেটা কতটা প্রভাব বিস্তার করেছিল। আমরা আগের আলোচনায় দেখেছি যে ফরাসি জনগণের যে তিনটি শ্রেণী, সেই তিনটে শ্রেণীর মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এরা বংশ গৌরবে গৌরবান্বিত ছিল। তাদের হাতে অর্থ সম্পদ যেমন ছিল, কিন্তু সংখ্যায় তারা ছিলেন অত্যন্ত অল্প, কিন্তু তার সত্ত্বেও তাদের প্রভাব ছিল রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত বেশি। অপরদিকে তৃতীয় যে সম্প্রদায়, তাদের হাতে অর্থও ছিল প্রচুর, সংখ্যাতেও তারা তাদের চেয়ে অনেক বেশি, তথাপি এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সমতুল মর্যাদা এই সমাজে তাদের মোটেই ছিল না। অপরদিকে প্রথম দুই শ্রেণী, তারা সংখ্যায় অল্প হলেও রাষ্ট্রের সমস্ত কাজে তারাই ছিলেন তারাই আগে সমাজের সমস্ত কাজ বা রাষ্ট্রের সমস্ত কাজ দখল করতেন। অপরদিকে তৃতীয় শ্রেণীর সম্প্রদায়রা রাষ্ট্রের কাছ থেকে বঞ্চিত ছিলেন। তাহলে এই যে বৈষম্য, এই বৈষম্যের ফলে তৃতীয় সম্প্রদায়ের যে জনগণ, শুধু তৃতীয় সম্প্রদায়ের নয়, প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের যে অবহেলিত জনগণ ছিলেন, তারাও উচ্চ যাজক এবং জন্মসূত্রে অভিজাতদের বিরুদ্ধে একটা ক্ষোভ দীর্ঘদিন ধরে পুষে রেখেছিল। পরবর্তীকালে যখন বিপ্লব শুরু হয়, তখন তারা সেই ক্ষোভটা উগরে দিয়েছিল, এবং এর ফলে ফ্রান্সের ইতিহাসে যে বিপ্লবটা ঘটেছিল, সেই বিপ্লব তৎকালীন ফরাসি সমাজ ব্যবস্থার যে পুরাতন তন্ত্র, অর্থাৎ যে প্রাচীন ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে সমূলে ধ্বংস করে দিয়েছিল, এবং এই ধ্বংসস্তূপ থেকে এক নতুন যুগের সূচনা হয়। সেই যুগ ফ্রান্সের ইতিহাসের জন্য সাম্য, মৈত্র এবং স্বাধীনতাকে বয়ে এনেছিল, যা সারা বিশ্বকে পরবর্তীকালে প্রভাবিত করেছিল।